This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ये बात जरूर मोदी को याद रखना चाहिए। अभी से डर रहा है हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का, कितना कारागार है, कितना जेल है, करके तो देखो। हम खुद ने एक शायरी लिखा कि कोई कोई तो कवर के लिए इंतजार करते हैं। ठीक बोललाम ना? कि बोलेছিলাম बॉबी ওটা? तू बोलो दे बेटा। हमने 6 शायरी भी लिखा है, 6 बोई का, हमारा 140 बोई निकाला। तो हम खुद एक शायरी लिखा था, बॉबी बोलो दे। आप कब्र से डरते हो और कफन मेरा इंतजार करता है। मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हम के लिए कफन इंतजार करते हैं। हम ऐसा लड़ते हैं, हम लड़ाई कभी नहीं छोड़ेंगे। দেখলেন তো, এই হচ্ছে রাজনৈতিক নেতাদের স্পিরিট। কত সিরিয়াস একটা ব্যাপার। এপাশে ভূমিকম্প, তারপর রাজনৈতিক ভূমিকম্প, তার মধ্যে ওই সুকান্ত মজুমদার কালীঘাটের কথা বলে বসে আছেন, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শের শায়েরি শুনিয়ে দিলেন এবং তার সঙ্গে নিজেকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুড়ে দিলেন। দেখুন, যত মত তত পথ, আপনি আমি এটাই জানি। ফলে যতগুলো মত আর যতগুলো পথ পাবো সব কটাকে আমরা সমান গুরুত্ব দেবো। আমাদের এছাড়া তো কিছু করার নেই, এটাই আমরা করি। এই কাজটা তো এর আগেও আমাদের করতে হয়েছে। মানে একটু মনে করে দেখুন, 21শে এপ্রিল সেদিন শুভেন্দু অধিকারী কী বলেছিলেন তিনি বোমা ফাটাবেন। ব্যাস, অমনি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবে নিয়েছিলেন রিয়েল বোমা হয়তো ফাটবে, এবং ভেবেছিলেন তাদের উদ্দেশ্য করেই হয়তো ফাটবে। ওই তখন বোমা টোমা যা উদ্ধার হয়েছিল বলেছিল ওই জন্যে সব বোমা টোমা জড়ো করা হচ্ছে। কিন্তু যখন ওই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 26,000 শিক্ষকের প্যানেলটা বাতিল করে দিল, তারপরে কিন্তু তারা সেট করে তাদের দৃষ্টিভঙ্গিটা বদলে দিলেন আর কি। দেখার নজরটাই বদলে গেল তাদের, এবং আমাদের দেখানোর অ্যাঙ্গেলটাও বদলে ফেললেন। ওই সেই আগে বলতাম না, ওই 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 করে আঙুলটা নড়াতাম, মানে যেখানটায় গিয়ে লাগবে সেই জায়গাটায় গিয়ে থামবো আর কি। কোনো প্রথম থেকে স্যাঙ্গুইন হতে পারছি না, এ হচ্ছে সেরকম। তারা ওই 2016 সালের যে প্যানেলটা হাইকোর্ট বাতিল করে দিল, এবং তারপর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে বলছেন যে বিজেপি ষড়যন্ত্র করে 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে। এটার কথা, এই এত শিক্ষকের চাকরি খাওয়ার কথাই নাকি শুভেন্দু অধিকারী বলেছিলেন, আর এটাকেই নাকি বোমা ফাটাবেন বলেছিলেন। অর্থাৎ যাবতীয় দায় এক্ষেত্রে তারপর দেখলেন যে এইটা ঠিকঠাক, তো সেই জায়গায় চাপিয়ে দিয়েছেন। অতীতের সেই অভিজ্ঞতা, সেটাকে একটুখানি কাজে লাগিয়েই না আমরা প্রধানমন্ত্রীর আজকের কথাটাকে একটু তলিয়ে দেখতে চাইছি, জানেন তো। মানে 15ই মে লোকসভা ভোটের প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন যে দুর্নীতি করবে সে জেলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না, আঁচলের তলায় লুকোলেও নাকি ওই কেন্দ্রীয় এজেন্সি টেনে বের করবে। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে খবর আছে এই শেষ দফার ভোটের সময় আয়কর হানা হবে। এবার দেখুন, যদি ভাবেন যে আয়কর হানা সম্পর্কে তৃণমূলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এত নিশ্চিত হলেন কি করে, তাহলে বলি এই প্রশ্নের উত্তরটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। তাকে নাকি ওই আয়কর কর্তারাই ফোন টোন করে পরিকল্পনা আগাম ফাঁস করে দিয়েছেন, এবং সেই কথাটা বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নজরটাকে সম্পূর্ণ রাজনৈতিক দিকে ঘুরিয়ে দিয়েছেন। তার যুক্তি কি? মানে এটা আমরা চিরকাল শুনে এসেছি যে ছোটোবেলার থেকে, যে সবার আগে নাকি কোনো পরিবর্তন হলে সরকারি চাকুরেরা, মানে যারা প্রশাসনের সাথে যুক্ত থাকে, তারা সবার আগে নাকি ঘুরে যায়, মানে আমলা, পুলিশ, এরকম সব আর কি। এগুলো ছোটোবেলার থেকে শুনতাম। এটা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সেই অভিজ্ঞতালব্ধ ফলটা দেখেছি প্রমাণিত, খুব ভুল কিছু না আর কি। এক্ষেত্রেও এই যে আয়কর দফতরের কর্তারা অভিষেককে তাদের গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছেন, এরকম একটা কথা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার থেকে তিনিও, মানে আমাদের মতোই তিনিও নিশ্চয়ই ছোটোবেলার থেকে এই ইঙ্গিতটা পেয়েছিলেন। সেই জন্য তিনি বললেন যে কেন্দ্রে যে এনডিএ সরকার থাকছে না, এটাই তার প্রমাণ। কারণ কেন্দ্রীয় এজেন্সি তো তাদের গোপন তথ্য তখনই ফাঁস করে দেবে যখন তারা নিশ্চিত হবে যে সরকারটা বদলে যাচ্ছে। এবার বুঝতে পারলেন, রাজনৈতিক নেতারা
কত অভিজ্ঞ এবং অতীত অভিজ্ঞতার ওপর ভর করে কিভাবে গেস ওয়ার্ক করেন। ममता दीदी सुन कर रखो, जो भ्रष्टाचार करेगा वो जेल जाएगा, आप नहीं रोक सकती। कोई नहीं बचेगा ममता दीदी, कोई नहीं बचेगा, कितना भी बड़ा आदमी है वो नहीं बचे। आप अपने पल्लू में भी छुपा लोगी ना तो हम वहां से भी पकड़कर जेल में। সময়ের অপেক্ষা, ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতাই নেই। আজ সমস্ত কিছুই না কেমন যেন প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে, জানেন তো। দেখবেন ওই যখন ঝড় বৃষ্টি আসে তার আগে দেখবেন খেয়াল করে, আগে কিভাবে বুঝতাম, দেখতাম পিঁপড়েরা লাইন দিয়ে খাবার মুখে নিয়ে বাড়িতে গিয়ে বাসায় নিয়ে গিয়ে আর কি তাদের জমাটমা করছে, কারণ দুঃসময় কাজে লাগবে। এই প্রাকৃতিক বিপর্যয়ের খবর নাকি পশু পাখি কীট পতঙ্গ এরা আমাদের থেকে অনেক আগে টের পায়। এখন তো দেখছি নেতারাও বিপর্যয়ের খবর অনেক আগে ভাগে টের পেয়ে যাচ্ছেন। আজ কলকাতা 3 জায়গায় আয়কর হানা হয়েছে। এক্স্যাক্টলি আপনাদের মনে পড়ছিল তো একটু আগে অভিষেক কি বলেছেন, আমিও সেটাই ভাবছিলাম। এবং এই যে 3 জায়গায় আয়কর হানা হয়েছে তার মধ্যে বড়বাজার অঞ্চল থেকে 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। এটা নাকি আয়কর কর্তাদের প্রাক নির্বাচনী অভিযান। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে মে আর 1লা জুন আয়কর অভিযান হবে। জাস্ট একদিন দুদিন ইধার উধার তো হতেই পারে যে ওই খানিকটা মন্ত্রগুপ্তির শপথটা মাথায় রেখে যারা খবরটা দিয়েছিলেন তাকে তারা ডেটটা একটু ইধার উধার করে দিয়েছিলেন। পুরোটা খানিকটা ধর্ম বলে তো একটা বিষয় আছে, সেটাই হয়তো তারা পালন করেছেন। দেখুন তারিখটা মেলেনি কিন্তু অভিযানটা তো হলো, এবং তিনি বলার পরেই হলো। আমি ভাবছি এই নেতাদের সোর্সগুলোকে একটু কাল্টিভেট না করলে তো চলে না। দেখুন বিধাননগর পুরসভার কাউন্সিলর আর যুব তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি দেবরাজ চক্রবর্তীকেও তো আজ তলব করেছিল সিবিআই। দেবরাজ হাজিরা এড়িয়েছেন, ঠিক একই রকমভাবে সিবিআইয়ের তলব এড়িয়েছেন আরেকজন, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকতকে কয়লা পাচার মামলায় ডেকেছিল সিবিআই, আর দেবরাজকে তলব করা হয়েছিল ওই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। দুজনের কেউই সিবিআইয়ের ডাকে সাড়া দেননি। আচ্ছা, দেবরাজ চক্রবর্তী বা শওকত মোল্লা কি ভাবছেন যে 4 জুনের পর হাজিরা দেবেন? আবার তখন তো প্রধানমন্ত্রীর কথা ধরলে ভূমিকম্প হবে। এবার দেবরাজ আর শওকতকে সিবিআই তলবের বিষয়টা ভোটের সঙ্গে কিন্তু জুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে নির্বাচন চলাকালীন এজেন্সির তলব নীতিবিরুদ্ধ। আপনাদের উচিত ও যেখানেই থাকুক ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া। যদি এটা করতে পারেন সিবিআইর সুনাম বৃদ্ধি পাবে। উনি যদি ওনাকে মানে একজন গুন্ডা মস্তানকে প্রাণের মতো ভালোবাসে তাহলে বাংলার এটা অপমান, বাঙালির অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, মানে যে যা খুশি আমাদের রাজ্যে তারা হানা দিক, ইডি দিক, সিবিআই দিক, আয়কর দিক বা যে খুশি, আমাদের রাজ্যে বাঘের কোনো অভাব হবে না, আর যা খুশির অভাব হোক। দেখুন শাহজাহান, সে নাকি বাঘ ছিল, সে জেলে গেছে, কিন্তু নতুন বাঘ শওকত মোল্লা সার্টিফিকেট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে বেশ কয়েক বছর আগের একটা ঘটনা কিন্তু এই কথাগুলো শুনতে শুনতে মনে পড়ছিল, যখন বলছিলেন মুখ্যমন্ত্রী প্রাণ দিয়ে ভালোবাসেন। দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেবার। ক্যানিং পূর্বের বিধায়ক তার
বিধানসভা এলাকার ভেতরে ওই জীবনতলায় একটা বাস টার্মিনাস তৈরি করতে চেয়েছিলেন। এখনও মনে আছে শওকত মোল্লার প্রস্তাব শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় উক্তি। মুখ্যমন্ত্রী কী বলেছিলেন জানেন? নিশ্চয়ই মনে আছে আপনাদের। জীবনতলা কি কোনো বাস টার্মিনাস করার জায়গা নাকি? ওখানে তো সারাক্ষণ মারপিট হয় শুনেছি, বোমা বাঁধা হয়। সেই শওকত মোল্লাকে আজ কাজের ছেলে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশংসা করলেন, দেখলেন তো, প্রশংসায় ভরিয়ে দিলেন অ্যাকচুয়ালি। অথচ সিবিআই এই রকম নেতাকে, দেবরাজ সম্পর্কেও বলেছেন আর কি, উল্লেখ করেছেন, অথচ এই সব নেতাদের, এই দুই তৃণমূল নেতাকে সিবিআই ডেকে পাঠাচ্ছে। ভোটের অজুহাতে তারা না হয় আজকে হাজিরাটা এড়িয়েছেন, কিন্তু রেজাল্ট বেরোনোর পর কী হবে? সে সময় তো প্রধানমন্ত্রীর কথা আমি বললাম, ভূমিকম্পের সম্ভাবনা। এখন রাজনীতির গর্ভে আগামী দিনে কি লুকিয়ে আছে তার ইঙ্গিত পেয়েই কি শওকতের এরকম প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী? একদম ঢালাও ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন, নাকি ডাক পাওয়া দুই নেতার এই যে এড়িয়ে গেলেন আজকে ডাকটাকে, তার মধ্যেও একটা ইঙ্গিত রয়েছে যে আগামীর গর্ভে কী আছে? তারা কি ভাবছেন যে 4 জুনের পর এমন রাজনৈতিক ভূমিকম্প হবে যে তাদের হয়তো আর হাজিরাই দিতে হবে না? ইন্টারেস্টিং না? দেখুন, এটা বুঝতে গেলে না বুঝতে হবে যে ভূমিকম্পটা হয় কেন। আপনারা জানেন ডেফিনেটলি যে ভূগর্ভে দুটো মহাদেশীয় প্লেট বা পাত যেগুলোকে বলি আর কি, সেগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখনই মাটি কেঁপে ওঠে, ভূমিকম্প। এক্ষেত্রে রাজনীতির কোন প্লেট কার সাথে ধাক্কা খাবে আর কে কার সাথে জুড়ে যাবে এটা বলা সম্ভব কিনা জানি না। দেখুন, এটার পূর্বাভাস তো দিতে পারবো না, কিন্তু রাজনীতির গর্ভে কি আছে সেটা আগামীতে তো শিওর শর্ট জানা যাবে। সেটার জন্য আগামী পর্যন্ত বরঞ্চ অপেক্ষা করি আমরা। তো কাল কিন্তু শেষ দফার প্রচারের শেষ দিন, আর তারপর 1 জুন 7ম দফা নির্বাচন। এর মধ্যে কোন দিকে তাকাবেন, কোন দিকে কে তাকাতে বলছেন, এটা তো মাথায় রাখতে হবে। আর সেটা বুঝতে গেলে আরও কিছু কথা বলতে হবে, যে কথাগুলো ঠিক ধরেছেন, না বললেই নয়।